হ্যালো হ্যালো স্টুডেন্ট, আমি শ্যামল স্যার তোমাদের ক্লাস 12-এর রাসায়নিক গতিবিদ্যা এই চ্যাপ্টারের পরের অংশ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো রাসায়নিক বিক্রিয়ার ক্রম, বিভিন্ন ক্রমের বিক্রিয়া, হার ধ্রুবকের একক, আণবিকতা, ক্রম এবং আণবিকতার সম্পর্ক এবং পার্থক্য। ক্লিয়ার? ফার্স্ট আমরা বিক্রিয়ার ক্রম নিয়ে আলোচনা করব। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম কাকে বলে? বিক্রিয়ার ক্রম পরীক্ষালব্ধ ধারণার ভিত্তিতে যে হার সমীকরণ আমরা প্রকাশ করি, সেই হার সমীকরণে যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বগুলির ঘাত থাকে, সেই ঘাতগুলির সমষ্টিকে বলা হয় ওই বিক্রিয়ার সামগ্রিক ক্রম। এবং প্রত্যেকটি বিক্রিয়ার ঘাতের সাপেক্ষে ওই বিক্রিয়ার ক্রমও নির্ণয় করা যায়। অর্থাৎ প্রত্যেকটা বিক্রিয়ার সাপেক্ষেও ওই বিক্রিয়ার ক্রম বলা হয়। এরকম একটা উদাহরণ বলি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আমি আবার বলছি, একটি হার সমীকরণে, যেটা পরীক্ষা লব্ধ ধারণার ভিত্তিতে আমরা নির্ণয় করেছি, সেই হার সমীকরণে যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বগুলো থাকে, সেই গাঢ়ত্বগুলোর প্রত্যেকটি গাঢ়ত্বের সাপেক্ষে ওই বিক্রিয়ার ওই গাঢ়ত্বের সাপেক্ষে ক্রম বলে। এবং বিক্রিয়ক পদার্থের যে ঘাতগুলি থাকে তাদের সমষ্টিকে ওই বিক্রিয়ার সামগ্রিক ক্রম বলে। একটা উদাহরণ বলি, জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। সে মনে করো এ এ প্লাস বি বি প্লাস সি সি, প্রোডাক্ট ডি ডি প্লাস ই এফ। এই বিক্রিয়ার যদি আমরা হার সমীকরণ পরীক্ষা লব্ধ ধারণার ভিত্তিতে নির্ণয় করি, তাহলে আমরা লিখতে পারি হার বা রেট ইকুয়াল টু কে concentration of a to the power a into concentration of b to the power b into concentration of c to the power c. ক্লিয়ার? তো দেখো, এই বিক্রিয়ার যদি আমরা বিক্রিয়ক পদার্থের এর সাপেক্ষে ক্রম নির্ণয় করি, তাহলে কত হবে বলো তো? তার ক্রম হবে এই ছোট হাতের এ। আবার যদি বিক্রিয়ক পদার্থ বির সাপেক্ষে ক্রম নির্ণয় করি, তাহলে তার ক্রম হবে ছোট হাতের বি। আবার যদি বিক্রিয়ক পদার্থ সির সাপেক্ষে ক্রম নির্ণয় করি, তাহলে হবে ছোট হাতের সি। ঠিক আছে? তাহলে এই বিক্রিয়াটার বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে আমরা ক্রম নির্ণয় করলাম। এবার যদি বিক্রিয়াটার সামগ্রিক ক্রম নির্ণয় করি, তাহলে সামগ্রিক ক্রম হবে কত বলো দেখি? ডেফিনেটলি এ প্লাস বি প্লাস সি। তাহলে এই বিক্রিয়াটার সামগ্রিক ক্রম হবে এ প্লাস বি প্লাস সি। দেখো, এখানে যে বিক্রিয়াটা আমরা লিখেছি সেটা বিক্রিয়ক পদার্থের সবকটা অণু পরীক্ষালব্ধ ধারণার ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এমন অনেক বিক্রিয়া রয়েছে, যেটা তোমাদের আগের দিন বলেছিলাম, যে বিক্রিয়ক পদার্থের সমিত সমীকরণে যে মোলগুলো থাকে তার সবগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সেই মনে করো এই বিক্রিয়াটাই যদি আমরা কনসিডার করি, তাহলে এই বিক্রিয়াটা মনে করো যে পরীক্ষা করে দেখা গেছে যে এই বিক্রিয়ায় দেখলাম যে এর মধ্যে এক্স মোল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, বির মধ্যে ওয়াই মোল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, আর সির মধ্যে জেড মোল
রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। আমি আবারও বলছি, সেটা পরীক্ষালব্ধ ধারণার ভিত্তিতে আমরা নির্ণয় করলাম। তাহলে আগে আমরা সবগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে এরকম একটা বিক্রিয়া নিয়েছি। এখন আমরা যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা নিচ্ছি যেখানে পরীক্ষালব্ধ ধারণার ভিত্তিতে সবগুলো মোল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি। এর এক্স মোল করেছে, বির ওয়াই মোল করেছে, সির জেড মোল করেছে। তাহলে পরীক্ষালব্ধ ধারণার ভিত্তিতে এই বিক্রিয়াটা যদি হার সমীকরণ আমরা লিখি, হার ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার জেড। তাহলে দেখো এই সমীকরণটা এখন আমরা যদি পরীক্ষালব্ধ ধারণার ভিত্তিতে লিখেছি, তাহলে এখন বিক্রিয়ক পদার্থ এর সাপেক্ষে এর ক্রম হবে এক্স, বিক্রিয়ক পদার্থ বির সাপেক্ষে এর ক্রম হবে ওয়াই, বিক্রিয়ক পদার্থ সির সাপেক্ষে এর ক্রম হবে জেড। ক্লিয়ার? এবং এই বিক্রিয়াটা সামগ্রিক ক্রম কত হবে বলো দেখি? সামগ্রিক ক্রম ডেফিনিটলি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ক্লিয়ার ব্যাপারটা? সুতরাং আমরা এখন কনক্লুড করতে পারছি যে একটা রাসায়নিক বিক্রিয়া সমিত আকারে প্রকাশ করে যদি আমরা লিখি এবং সেই বিক্রিয়ায় সবকটা মোল পরীক্ষালব্ধ ধারণার ভিত্তিতে যদি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে তাদের উপযুক্ত ঘাতে উন্নীত করে হার সমীকরণ প্রকাশ করে ঘাতগুলোর সমষ্টি করলে ওই বিক্রিয়ার ক্রম পাওয়া যাবে। কিন্তু পরীক্ষালব্ধ ধারণার ভিত্তিতে যদি আমরা দেখি যে সবকটা মোল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না, শুধুমাত্র যে কটা অংশগ্রহণ করে তাদের ঘাতের সমষ্টিকেই বলা হবে, অর্থাৎ তাদের সমষ্টিকেই বলা হবে সেই বিক্রিয়ার সামগ্রিক ক্রম। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে একটা বিক্রিয়ার ক্রম সমিত সমীকরণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সমিত সমীকরণে যে কটা মোল সংখ্যা অংশগ্রহণ করে বিক্রিয়ার ক্রম সে কটা হতেও পারে, আবার নাও হতে পারে। আমরা তোমাদের দুটো উদাহরণ দিয়ে ব্যাখ্যা করলাম। এবার আমি কয়েকটা বিক্রিয়ার উদাহরণ দিয়ে তোমাদের ক্রম দেখাচ্ছি। দেখো বোর্ডে আমি কটা বিক্রিয়া লিখেছি। প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে দেখো 2NO গ্যাস প্লাস 2H2 গ্যাস বিক্রিয়া করে N2 গ্যাস H2O গ্যাস। H2O গ্যাস এটা উৎপন্ন হয়েছে। তো এই বিক্রিয়ায় আমরা যদি পরীক্ষালব্ধ ধারণার ভিত্তিতে হার সমীকরণ নির্ণয় করি, তাহলে পরীক্ষালব্ধ ধারণার ভিত্তিতে হার আমরা পেয়েছি, হার ইজ প্রপোর্শনাল টু বা হার ইকুয়াল টু কে NO টু দি পাওয়ার 2 ইন্টু H2 টু দি পাওয়ার 1। তাহলে বলো দেখি এই বিক্রিয়ায় এই NO সাপেক্ষে বিক্রিয়াটার ক্রম হবে 2 এবং H2 এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হবে 1 এবং বিক্রিয়াটার সামগ্রিক ক্রম 3 হবে। তারপর সামগ্রিক ক্রম ইকুয়াল টু হবে 2 প্লাস 1 ইকুয়াল টু 3। ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু ভালো করে খেয়াল করো, দেখো এই বিক্রিয়ায় কিন্তু 4 মোল অংশগ্রহণ করেছে, কিন্তু পরীক্ষার সাহায্যে আমরা দেখলাম বিক্রিয়ার ক্রম 3 সামগ্রিক ক্রম। সিমিলারলি নিচে আরেকটা বিক্রিয়া দেখো, ক্লোরোফর্ম Cl2, এরা বিক্রিয়া করে কার্বন টেট্রাক্লোরাইড এবং HCl উৎপন্ন করেছে। তো এই বিক্রিয়া যদি আমরা পরীক্ষালব্ধ ধারণার ভিত্তিতে রেট নির্ণয় করি,
তাহলে এরকম একটা রেট পাওয়া যায়। এখানে হার ইকুয়াল টু দেখো কে concentration of CaCl3 1 into concentration of Cl2 to the power half। ভালো করে খেয়াল করো। তাহলে এখানে ক্লোরোফর্মের ভিত্তিতে অর্থাৎ এই CaCl3 এর ভিত্তিতে এই বিক্রিয়ার ক্রম হবে 1 আর Cl2 এর ভিত্তিতে বিক্রিয়ার ক্রম হবে হাফ। তো সুতরাং এই বিক্রিয়াটার সামগ্রিক ক্রম হবে 1 প্লাস হাফ ইজ ইকুয়াল টু 3/2। ক্লিয়ার ব্যাপারটা? সুতরাং দেখো এই বিক্রিয়ায় কিন্তু 1 মোল ক্লোরোফর্ম 1 মোল Cl2 অংশগ্রহণ করেছে, কিন্তু বিক্রিয়াটার ক্রম দেখো ভগ্নাংশ হয়ে গেছে। সুতরাং আমরা আবারও বলছি যে বিক্রিয়ার ক্রম বিক্রিয়ার সমিত সমীকরণে বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যার উপরে নির্ভর নাও করতে পারে। তো আমরা এবার কয়েকটি কনক্লুশন বা সিদ্ধান্ত আমরা বলছি ক্রম সম্পর্কে, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। 1 নম্বর বলে দিয়েছি যে বিক্রিয়ার ক্রম বিক্রিয়ক পদার্থে অংশগ্রহণকারী সমিত সমীকরণের মোল সংখ্যার উপর নির্ভর করতেও পারে, আবার নাও পারে। 2 নম্বর বিক্রিয়ার ক্রম পজিটিভ হতে পারে, শূন্য হতে পারে, ভগ্নাংশ হতে পারে, ইভেন ঋণাত্মকও হতে পারে। তো তোমাদের ধনাত্মক দেখিয়েছি, ভগ্নাংশ দেখালাম, এবার বিক্রিয়ার ক্রম একটা ঋণাত্মক হতে পারে সেটা আমরা দেখাচ্ছি। সে মনে করো একটা বিক্রিয়া লিখছি 2O3, এটা ভেঙে তৈরি হলো O2। দেখো আমার বিক্রিয়াটা লিখছিলাম, বিক্রিয়াটা হচ্ছে 2O3 3O2। এই একটা বিক্রিয়া অর্থাৎ ওজোন বিশ্লেষিত হয়ে অক্সিজেনে পরিণত হয়েছে। তো এই বিক্রিয়ার যদি হার আমরা লিখি তাহলে আমরা লিখতে পারবো হার ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ O3 টু দি পাওয়ার 2 বাই O2। তো এখান থেকে আমরা লিখতে পারি O3 টু দি পাওয়ার 2 ইন্টু O2 টু দি পাওয়ার -1। ভালো করে খেয়াল করো, দেখো এই বিক্রিয়াটা এই অক্সিজেনের সাপেক্ষে বিক্রিয়াটার ক্রম হচ্ছে ঋণাত্মক। ক্লিয়ার ব্যাপারটা? আবারও ভালো করে খেয়াল করো, আমরা ঋণাত্মক ক্রমের বিক্রিয়া উদাহরণ দিলাম। এবার আমরা শূন্য ক্রমের একটা বিক্রিয়ার উদাহরণ দেব। শূন্য ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া 2HI, এটাকে যদি উচ্চ চাপে অরামের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে H2 প্লাস I2 তে পরিণত হয়। তাহলে এই বিক্রিয়াটার হার equal to concentration of HI to the power 0 into concentration of HI to the power 0। অর্থাৎ এই বিক্রিয়াটার দেখো ক্রম শূন্য ক্রম, কারণ বিক্রিয় পদার্থের গাঢ়ত্বের উপরে নির্ভর করছে না। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ার ক্রম বিভিন্ন রকমের হয়, 1 2 3 ভগ্নাংশ, তারপরে ঋণাত্মক হতে পারে। আবার এই বিক্রিয়ার ক্রমের উপরে বিক্রিয়ার হারও অনেক সময় নির্ভর করে, বা বিক্রিয়ার গাঢ়ত্বের উপরে বিক্রিয়ার হার নির্ভর করে। আগের দিন তোমাদের বলেছি যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যদি বাড়িয়ে দেওয়া যায়
তাহলে বিক্রিয়ার হার বেড়ে যায়। তো আমরা একটা বিক্রিয়া লিখেছি বোর্ডে আগে, 2NO প্লাস 2H2 তৈরি হবে N2 প্লাস 2H2O। তো এই বিক্রিয়াটার হার আমরা আগে প্রকাশ করেছি, হার ইকুয়াল টু K ইন্টু কনসেন্ট্রেশন অফ NO টু দি পাওয়ার 2 ইন্টু কনসেন্ট্রেশন অফ H2 টু দি পাওয়ার 1। এখন এই বিক্রিয়ায় হাইড্রোজেনের গাঢ়ত্বকে যদি আমরা ফিক্সড রাখি বা স্থির রেখে যদি এর গাঢ়ত্ব বাড়িয়ে দিই, তাহলে বিক্রিয়ার হার কত হবে বলতো? 4 গুণ বেড়ে যাবে। ক্লিয়ার? আবার বলছি, H2 গাঢ়ত্বকে ফিক্সড রেখে N এর গাঢ়ত্বকে যদি দ্বিগুণ করা যায়, তাহলে এই বিক্রিয়ার হার বেড়ে যাবে এবং 4 গুণ হবে। সুতরাং বিক্রিয়কের গাঢ়ত্ব যদি বাড়ে, তাহলে বিক্রিয়ার হারও বেড়ে যায়। ওকে, তো এখন আমরা কয়েকটা প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম এবং তৃতীয় ক্রমের বিক্রিয়ার উদাহরণ তোমাদের বইতে আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। তবু আমি একটা দুটো বিক্রিয়া করে দিচ্ছি। তোমাদের প্রথম ক্রম বিক্রিয়াটা টোটালি সিলেবাসে রয়েছে, দ্বিতীয় ক্রম এবং তৃতীয় ক্রমের বিক্রিয়া শুধু উদাহরণ রয়েছে। হ্যাঁ, এবং শূন্য ক্রম বিক্রিয়ারও টোটাল উদাহরণ তোমাদের রয়েছে, সেটা আমরা পরে আলোচনা করব। আমরা এখন প্রথম ক্রমের বিক্রিয়া বলছি। প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় পরীক্ষালব্ধ হার সমীকরণে কেবলমাত্র একটি বিক্রিয়ক পদার্থের কণার উপরে বিক্রিয়ার হার নির্ভর করে, তাকে বলা হয় প্রথম ক্রম বিক্রিয়া। অর্থাৎ এ থেকে যদি প্রোডাক্ট হয়, তাহলে এখানে বিক্রিয়ার রেট বা হার is proportional to concentration of A। সুতরাং এই বিক্রিয়াটার ক্রম হবে 1। তার কয়েকটা উদাহরণ বলি তোমাদের, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো 2H2O2, এই বিক্রিয়াটা যদি ভাঙে তাহলে তৈরি হয় 2H2O প্লাস O2। তাহলে এই বিক্রিয়াটার ক্রম হবে, রেট শুধুমাত্র এই H2O2 এক ধাতের উপরে নির্ভর করে, অর্থাৎ concentration of H2O2 to the power 1। ঠিক একই রকম ভাবে যদি আমরা চিনির আদ্র বিশ্লেষণ করি, চিনি C12H22O11, এটাকে যদি জল দিয়ে আমরা আদ্র বিশ্লেষিত করি, তাহলে এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়, C6H12O6 প্লাস C6H12O6। তো এটা গ্লুকোজ, এটা ফ্রুক্টোজ। এই বিক্রিয়াটার হার বা রেট কেবলমাত্র এই চিনির কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে, অর্থাৎ চিনি এইটার কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে, জলের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে না। সুতরাং এই দুটো বিক্রিয়া প্রথম ক্রমের বিক্রিয়া। ক্লিয়ার ব্যাপারটা? এবার আমরা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া আলোচনা করব। দু একটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া তোমাদের বলি, তারপরে আমরা তৃতীয় ক্রমের বিক্রিয়া বলবো। দেখো, বোর্ডে আমরা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া লিখেছি, NO প্লাস O3 NO2 প্লাস O2। দেখো এখানে প্রত্যেকটাই গ্যাস হবে, এই যে। তো এখানটার প্রত্যেকটার ক্ষেত্রে বিক্রিয়ার হার অর্থাৎ রেট বা হার ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ NO, প্রথম ক্ষেত্রে বলছি কনসেন্ট্রেশন অফ NO ইনটু কনসেন্ট্রেশন অফ O3। দেখো এখানে NO এবং O3 এক ধাতের উপরে নির্ভর করছে বলে বিক্রিয়াটার ক্রম হয়েছে 2, অর্থাৎ 1 + 1 = 2। সিমিলারলি এটাও দেখো, এটার ক্ষেত্রেও একই হবে,
এখানে এই বিক্রিয়ার হার দুটো NaCl এর উপর নির্ভর করেছে বলে বিক্রিয়ার ক্রম হবে 2। এবারে নিচে আমরা তৃতীয় ক্রমের বিক্রিয়া লিখেছি। তৃতীয় ক্রম বিক্রিয়ার উদাহরণ আমরা দিয়েছি নিচে, দেখো এই যে 2NO প্লাস O2 2NO2। তাহলে প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা হার ধরি, পরেরটার ক্ষেত্রে অলরেডি আমরা আগে আলোচনা করেছি, তাহলে প্রথমটার ক্ষেত্রে বিক্রিয়ার হার কি হবে, হার ইকুয়াল টু K ইন্টু কনসেন্ট্রেশন অফ NO2 ইন্টু কনসেন্ট্রেশন অফ O2। সুতরাং এই বিক্রিয়ার ক্ষেত্রে হার হবে তৃতীয় ক্রমের বিক্রিয়া। ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা মোটামুটি বিক্রিয়ার ক্রম এবং বিক্রিয়ার ক্রম কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা নিয়ে আলোচনা করলাম। এইবার আমরা যেটা পড়ব, হার ধ্রুবকের একক। হার ধ্রুবকের একক বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে, বিভিন্ন ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক বিভিন্ন হবে। সেই জন্য আমরা একটা সাধারণ কোনো একটা n ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি হবে সেটা আমরা এখন নির্ণয় করছি। দেখো একটা বিক্রিয়া, সে মনে করো Na প্রোডাক্ট, তো এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা হার নির্ণয় করি, রেট ইকুয়াল টু K ইন্টু কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে আমরা K সমান সমান কি লিখতে পারি, রেট বা হারের একক, হারের একক ডিভাইডেড বাই গাঢ়ত্বের একক, কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার n এর একক। তো বিক্রিয়ার হারের একক কি, বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার সেকেন্ড ইনভার্স। তাহলে হারের একক আমরা লিখতে পারি মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, আর গাঢ়ত্বের একক হচ্ছে মোল পার লিটার, মোল লিটার ইনভার্স, আর এখানে n আছে টু দি পাওয়ার n করলাম আমরা। তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে লিখি, তাহলে কি হবে, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, আর এটার থেকে যদি আমরা ওপরে মোলটাকে নিয়ে যাই তাহলে হবে ইন্টু মোল টু দি পাওয়ার মাইনাস n, আর এখানে হবে লিটার টু দি পাওয়ার n। ওকে, তাহলে আমরা ক্রমটা এখান থেকে বিক্রিয়ার ক্রমের এককটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমরা লিখতে পারি মোল, আমি একটু সহজে লিখছি এটা, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এই যে মোল লিটার ইনভার্স -1 আছে, এটাকে যদি আমরা এরকম ব্র্যাকেট করি, করে এখানে 1 লিখলাম, আর এখানেও মোল লিটার ইনভার্স আছে, এখানে 1 আছে, তাহলে এটাকে যদি উপরে তুলে দিই তাহলে -n হবে। তাহলে আমরা লিখতে পারি মোল লিটার ইনভার্স 1 ইন্টু মোল লিটার ইনভার্স -n, আর এখানে সেকেন্ড ইনভার্স আছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এককটা কি দাঁড়াচ্ছে, হচ্ছে মোল লিটার ইনভার্স 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স। ক্লিয়ার? অর্থাৎ n ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক মোল
লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স। এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে যে কোনো ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবক আমরা নির্ণয় করতে পারব। সে যদি এক ক্রম বিক্রিয়া হয় তাহলে এক ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে n এর মান 1 হবে, তাহলে এক ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি হবে? এখানে যদি n এর জায়গায় 1 বসাই তাহলে এই জায়গাটা 0 হবে, আর সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। সুতরাং প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক হবে সেকেন্ড ইনভার্স। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে যদি আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়া লিখি, n সমান সমান যদি 2 লিখি তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক কি হবে? নিশ্চয়ই আমরা লিখতে পারবো মোল লিটার ইনভার্স, এখানে আমরা 2 বসাবো তাহলে কি দাঁড়াবে? -1 সেকেন্ড ইনভার্স। ক্লিয়ার? এইটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। ঠিক একই রকম ভাবে তৃতীয় ক্রম, ভগ্নাংশ ক্রম, যে কোনো ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা হার ধ্রুবকের একক নির্ণয় করতে পারবো। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা হার ধ্রুবকের একক নির্ণয় করলাম। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে মৌলিক বিক্রিয়া এবং জটিল বিক্রিয়া। মৌলিক বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া একটি মাত্র ধাপে সংঘটিত হয় তাদেরকে বলা হয় মৌলিক বিক্রিয়া। দেখো বোর্ডে আমরা মৌলিক বিক্রিয়া লিখেছি NO প্লাস O3 NO2 প্লাস O2। এই বিক্রিয়াটা কেবলমাত্র এক ধাপে সংঘটিত হয়, সুতরাং এটাকে বলা হবে মৌলিক বিক্রিয়া। কিন্তু যে বিক্রিয়া একাধিক ধাপে সংঘটিত হয় তাদেরকে বলা হয় জটিল বিক্রিয়া। দেখো এখানে একটা লিখেছি জটিল বিক্রিয়া 2N2O5 ইকুয়াল টু 4NO2 প্লাস O2। এই বিক্রিয়াটা কিন্তু একাধিক ধাপে সংঘটিত হয়, সুতরাং এদেরকে বলা হয় জটিল বিক্রিয়া। নিচেও একটা বিক্রিয়া লিখেছি, এই বিক্রিয়াটাও একাধিক ধাপে সংঘটিত হয়, সুতরাং এটাও একটা জটিল বিক্রিয়া। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে মৌলিক বিক্রিয়া এবং জটিল বিক্রিয়া আমরা পড়লাম। এবার আমরা আণবিকতা পড়ব। আণবিকতা কাকে বলে? কোনো এক ধাপে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, কোনো এক ধাপে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে কটা বিক্রিয়ক পদার্থের অণু বা আয়ন বা পরমাণু অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় ওই বিক্রিয়ার আণবিকতা। দেখো এটা যেহেতু এক ধাপে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া, সুতরাং এই বিক্রিয়ার আণবিকতা হবে 1 আর 1 2, তাহলে এর আণবিকতা হবে 2। কিন্তু জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কথাটা অর্থহীন, কারণ জটিল বিক্রিয়ার যে কটা ধাপে সংঘটিত হবে প্রত্যেকটা ধাপকেই মৌলিক বিক্রিয়া হিসাবে কনসিডার করে তাদের আণবিকতা নির্ণয় করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? অর্থাৎ প্রত্যেক ধাপের আণবিকতা আলাদা আলাদা করে নির্ণয় করে দেখাতে হয়। অর্থাৎ জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা তাৎপর্যহীন। তার একটা উদাহরণ দিচ্ছি। মনে করো এই যে একটা জটিল বিক্রিয়া আমি বোর্ডে লিখেছি, এই বিক্রিয়াটা দুটো ধাপে সংঘটিত হয়। তো প্রথম ধাপটা হচ্ছে এরকম, ফার্স্ট স্টেপ তৈরি হয় 2NO প্লাস H2, তৈরি হবে N2 প্লাস H2O। ক্লিয়ার ব্যাপারটা? তো তারপরে ধাপ হচ্ছে N2 প্লাস H2O প্লাস, দেখাই তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা
আণবিকতা নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে এটা দেখো 2H2। তো প্রথম ধাপে দেখো এই বিক্রিয়াটা দুটো ধাপ, এটা সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো প্রথম ধাপে বিক্রিয়াটা কটা অংশগ্রহণ করেছে অণু, দেখো এখানে দুটো, এখানে একটা, তাহলে মোট তিনটে। তাহলে প্রথম ধাপের আণবিকতা হবে আণবিকতা ইকুয়াল টু 3। আর দ্বিতীয় ধাপে কটা অণু অংশগ্রহণ করেছে, একটা, দুটো, সুতরাং এর আণবিকতা হবে কত, 2। সুতরাং বুঝতেই পারছো যে একটা জটিল বিক্রিয়ার ক্ষেত্রে প্রত্যেকটা ধাপে আণবিকতা নির্ণয় করতে হয়। তো এবার যদি আমরা বলি ক্রম এবং আণবিকতার মধ্যে সম্পর্ক কি, একটু তাড়াতাড়ি বলি। ক্রম এবং আণবিকতার মধ্যে তেমন কোনো বিশেষ সম্পর্ক নেই, অর্থাৎ কোনো নির্দিষ্ট সম্পর্ক নেই। এক ধাপে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা একই হয়, কিন্তু বিক্রিয়াটা যদি একাধিক ধাপে সংঘটিত হয় তার ক্ষেত্রে ক্রম এবং আণবিকতা আলাদা আলাদা হয়। ক্লিয়ার ব্যাপারটা? এবার আমরা আণবিকতা এবং ক্রমের মধ্যে পার্থক্য পড়ে আজকে আমাদের ক্লাস শেষ করব। তো অলরেডি আমরা ডিটেলে ক্রম এবং আণবিকতা সম্পর্কে আলোচনা করেছি, পার্থক্য তোমরা নিজেরাই করতে পারবে। তবুও আমি দু একটা পার্থক্য বলছি। প্রথমে তোমরা সংজ্ঞা লিখবে, বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা কাকে বলে। 2 নম্বর হচ্ছে বিক্রিয়ার ক্রম শূন্য হতে পারে, ভগ্নাংশ হতে পারে, ধনাত্মক হতে পারে, কিন্তু আণবিকতা সবসময় ধনাত্মক হবে। 3 নম্বর বিক্রিয়ার ক্রম বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যার উপরে নির্ভর করতেও পারে, আবার নাও করতে পারে, কিন্তু আণবিকতা সবসময় এক ধাপে সংঘটিত বিক্রিয়ার ক্ষেত্রে যে কটা অণু, পরমাণু বা আয়ন অংশগ্রহণ করে তাদের সংখ্যার উপরে নির্ভর করে। ওকে, তো আজকে আমি এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, অসংখ্য ধন্যবাদ।